পিএইচডি সম্পর্কে প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি একটা লিস্ট করেছি, এখানে দেখেন যে কি কি সাবজেক্টে আপনার পিএইচডি অফার করা হয়। ভ্যারাইটিস অফ সাবজেক্টস, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে শুরু করে ল, ইন্টারন্যাশনাল ল, সিভিল ল, ক্রিমিনাল ল, এই সকল ক্ষেত্রে কিন্তু স্কলারশিপ দেওয়া হয়। এবং এরা এমন একটা সিস্টেম করেছে যে এরা কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টকে যে হাই স্যালারি দিবে এবং যে সিভিল ল তে পিএইচডি করতেছে তাকে লো দেবে, ব্যাপারটা এরকম না। সবাই একই স্যালারি স্কেলে পিএইচডি স্কলারশিপটা পাবে, স্যালারি স্কেল একই হবে। তো এটা এদের সিস্টেম, যেটা নাইস। ঠিক আছে, তো সুতরাং যারা আর্টস কমার্স বা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না তাদের জন্য একটা ভালো অপরচুনিটি। আপনারা যদি ফাইন আর্টস বা হচ্ছে ম্যানেজমেন্ট, মার্কেটিং, লতে আপনারা পিএইচডি করতে চাচ্ছেন, তাহলে ইতালি ভালো একটা জায়গা। এখানে আপনি স্যালারি পাবেন, এখানে স্কলারশিপ পাবেন, আপনার জন্য ভালো একটা সুযোগ। রিকোয়ারমেন্টস ফর এই পর্যায়ে আমি পিএইচডি প্রোগ্রামস, যে কি ধরনের পিএইচডি প্রোগ্রাম গুলা কি টাইপ হতে পারে, সাধারণত 3 ধরনের পিএইচডি প্রোগ্রাম আছে। যেমন ইউনিভার্সিটি পিএইচডি প্রোগ্রামস, এগুলো হচ্ছে ইউনিভার্সিটি সাধারণত অফার করে, ইউনিভার্সিটি থেকে ফান্ডটা আসে। সাধারণত ফান্ডটা তো আর ইউনিভার্সিটি দেয় না, সেটা প্রফেসরদের প্রজেক্ট থেকেই আসে, কিন্তু ইউনিভার্সিটি সবকিছু ম্যানেজ করে। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পিএইচডি প্রোগ্রামস, এটা ফান্ডটা ইন্ডাস্ট্রি থেকে আসে, অর্থাৎ আপনার বস হবে ইন্ডাস্ট্রিয়াল যে আর&ডি তে আছে সে। ঠিক আছে, এবং আপনার ক্যাম্পাসেও হয়তো বা কারো আন্ডারে কো সুপারভাইজার থাকতে পারেন, এরকম হবে। আপনি ইউনিভার্সিটিতে রিসার্চ করবেন, সবকিছু করবেন, কিন্তু আপনার ফান্ড এবং আপনি রিপোর্ট করবেন ইন্ডাস্ট্রিয়াল কোনো অথরিটিকে। ইন্টারন্যাশনাল এবং জয়েন্ট পিএইচডি প্রোগ্রামস, কিছু প্রোগ্রাম আছে যেমন এরাসমাস, তারপরে মেরি কুরি, যে পিএইচডি স্কলারশিপ গুলো, সেগুলো কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি মিলে হয়। অর্থাৎ আপনি যদি এখানে আসেন 6 মাস 1 বছর একটা ইনস্টিটিউশনে থাকলেন, একটা কান্ট্রি থাকলেন, ইতালি ধরেন পলিটেকনিকো দি তোরিনো তে আপনি 1 বছর রিসার্চ বা স্টাডি করলেন, তারপরে আপনি বেলজিয়াম চলে যেতে পারেন। ওদের ডিজাইনটা এরকম। ঠিক আছে, পিএইচডি ইন্টারন্যাশনাল অথবা জয়েন্ট পিএইচডি প্রোগ্রামস গুলো এরকম হয় সাধারণত। আর ইউনিভার্সিটি পিএইচডি প্রোগ্রাম এর মাঝে কিছু ব্যাপার, যেমন ইন্ডাস্ট্রি, ইউনিভার্সিটি আপনার অথরাইজড পার্সন হবে, অর্থাৎ ইউনিভার্সিটি আপনাকে সবকিছু, আপনি ডিগ্রিটা পাবেন ইউনিভার্সিটি থেকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি রিসার্চ লোকেশন হবে এইসব ইনস্টিটিউটে, গভর্নমেন্ট রিসার্চ ইনস্টিটিউট, যেমন ন্যাশনাল রিসার্চ কাউন্সিল, সিনার, এগুলো হচ্ছে গভর্নমেন্ট রিসার্চ ইনস্টিটিউট। তো এখানে আপনার জব হওয়াটা আরেকটু কম্পিটিটিভ। সরাসরি এখানে অ্যাপ্লাই করতে হয়। আপনি যদি এখানে চান্স পান, এখানে যদি আপনি পিএইচডি স্কলারশিপ পান, সেক্ষেত্রে আপনি কোনো একটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড, অর্থাৎ আপনার একাডেমিক দিকগুলো দেখাশোনা করবে কোনো একটা ইউনিভার্সিটি, কিন্তু আপনার সবকিছু, আপনার সুপারভাইজার তারা কিন্তু জব হোল্ডার এইসব ইনস্টিটিউটের। তো সেক্ষেত্রে আপনি আরো বেশি সুবিধা পাবেন, যেহেতু এগুলো কাইন্ড অফ গভর্নমেন্ট জব। বাংলাদেশে যেরকম ধান গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট এগুলো আছে সরকারি ইনস্টিটিউট গুলো, ঠিক এরকমই এই সব ইনস্টিটিউটও ঠিক সেরকমই। তারাও ফরেন স্টুডেন্টস, রিসার্চার বা পিএইচডি স্টুডেন্ট রিক্রুট করতে পারে, এবং কোন একটা ইউনিভার্সিটির আন্ডারে তারা একাডেমিক দিকগুলা কন্টিনিউ করে, কিন্তু মূল রিসার্চটা হয় ওই রিসার্চ ইনস্টিটিউশনে। তো ইউনিভার্সিটি থেকে রিসার্চ ইনস্টিটিউশন গুলা বেশি ফ্যাসিলিটিস দেয়, স্যালারি স্কেলটাও বেশি হতে পারে, এবং এখানে রিসার্চ ফ্যাসিলিটিস বেশি, তাদের অর্থ বেশি থাকে, যে কোনো সময় ফান্ড অ্যালোকেশন করতে পারে। আর ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রে টাইম নেয়। অনেক ক্ষেত্রে আপনি যদি একটা ল্যাব ইকুইপমেন্ট দরকার, সেটা কিন্তু আপনি অর্ডার করলেন, তারপরে সব ওই যে বললাম ইতালিয়ান ব্যুরোক্রেসি অনেক স্লো। আপনি আপনার এক্সপেরিমেন্ট কন্টিনিউ করার জন্য একটা ইকুইপমেন্ট দরকার, একটা ম্যাটেরিয়ালস দরকার, যেটা আস্তে আস্তে আপনার 6 মাস লেগে যেতে পারে। কিন্তু গভর্নমেন্ট রিসার্চ ইনস্টিটিউট গুলাই অলরেডি তাদের অ্যাভেলেবল ফ্যাসিলিটিস আছে, এবং তারা খুব সহজে প্রসেস করতে পারে। তো আপনি যদি এই গভর্নমেন্ট রিসার্চ ইনস্টিটিউট গুলাই চান্স পান, আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে সবকিছু অনেক ফাস্ট হয়। এগুলো প্রেস্টিজিয়াস জব। রিসেন্টলি এক বাংলাদেশি এখানে আসছেন, কোন একটা ইনস্টিটিউটে আসছেন। এখানে যদি আপনি জব পান, আপনার 2 উইকসেও ভিসা ইস্যু করে ওরা। এগুলা ডিফারেন্ট কেস। আচ্ছা, পিএইচডি সম্পর্কে ইনফরমেশন পেতে হলে আপনাকে ধরেন কোন একটা ইউনিভার্সিটি যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তখন কল ফর অ্যাপ্লিকেশন ওরা একটা ডকুমেন্ট পাবলিশ করে, এটা পিডিএফ ফরম্যাটে থাকে। এখানে সবকিছু ডিটেলস লেখা থাকে, আপনার পিএইচডি রিকোয়ারমেন্টস, অ্যাপ্লিকেশন প্রসেস,
তারপরে আপনার পিএইচডি রোলস, অর্থাৎ এখানে 3 বছর আপনি যে স্টাডি করবেন, আপনার 3 বছরে কি কি রোল হবে, আপনার কখন রিপোর্ট করতে হবে, এটা ষান্মাসিক হতে পারে, ইয়ারলি হতে পারে, সেই ব্যাপারগুলো সবকিছু ডিটেলস লেখা থাকে এবং ডেডলাইনস গুলো লেখা থাকে, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস থেকে শুরু করে সবকিছু এখানে লেখা থাকে। তো আপনারা যদি কেউ স্পেসিফিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, তাহলে অবশ্যই ওয়েবসাইটে কল ফর অ্যাপ্লিকেশন পাবেন। পিএইচডি কল ফর অ্যাপ্লিকেশন অফ পলিটেকনিক দি তোরিনো লিখে যদি সার্চ দেন, তাহলে আপনি এই ডকুমেন্টস পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে পারবেন। তখন আপনি ডিটেলস পড়ে নিলেন। আর ওরা একটা শব্দ ইউজ করে, ওরা বলে না যে 2024 পিএইচডি এডমিশন, ওরা বলে একটা সাইকেল। এটা ছিল 38 সাইকেল। আমি যে ব্যাচটা আসছি সেটা ছিল 38। তারপরে একটা ব্যাচ অলরেডি আসছে যেটা 39। সো নেক্সট ব্যাচে যারা আসবে তারা হবে 40 সাইকেল। কল ফর অ্যাপ্লিকেশন থেকে আমি কিছু ইম্পর্টেন্ট বিষয় বা রিকোয়ারমেন্টস গুলো আমি লিস্ট করেছি, যেমন আপনার কি কি লাগবে পিএইচডি তে আসতে হলে। মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, আর অথবা যদি ইকুইভ্যালেন্ট কোনো আপনার ডিগ্রি থাকে। কোন কোন ইউনিভার্সিটি পিএইচডির ক্ষেত্রেও ওই যে সার্টিফিকেট ভেরিফিকেশন, ডিওবি, চিমিয়া, এই দুটো জিনিস চাইতে পারে, আবার কোন কোন ইউনিভার্সিটি চায় না। তো আমার ক্ষেত্রে কোনোটাই লাগেনি। তো এটা ডিপেন্ড করে আর কি ইউনিভার্সিটির উপরে। তারপর একটা ডিটেইলড রিসার্চ প্রপোজাল থাকবে, আপনাকে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আমি বলেছি, টোফেল, আইএলটিএস, স্যাট, অনেক ক্ষেত্রে জিআরই রিকোয়ারমেন্টস থাকে। অনেক ক্ষেত্রে প্রফেসর এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনার প্রফেসর যদি আপনাকে পছন্দ করেন, তাহলে আপনার কিন্তু জিআরই লাগে না অনেক ক্ষেত্রে। যেমন আমার কল ফর অ্যাপ্লিকেশনে লেখা ছিল যে জিআরই লাগবে, কিন্তু আমি জিআরই দেইনি এবং আমি লাগেনি এটা। তো ডকুমেন্টস এটা ছিল, বাট এটা লাগেনি। নাম্বার 4, কম্প্রিহেন্সিভ, আচ্ছা, সিভি এবং কভার লেটার, এগুলো অ্যাপ্লিকেশনের সময় আপনার লাগবে। সিভি আপলোড করবেন, কভার লেটার আপলোড করবেন। কভার লেটার হচ্ছে আপনার সিভিতে যে বিষয়গুলো আছে সেগুলো প্যারাগ্রাফ আকারে এক এক পেজে আপনি আবার লিখে দিলেন, যাতে এটা পড়ে আপনার সম্পর্কে একটা আইডিয়া পায়। তারপরে রিকমেন্ডেশন লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফ্রম প্রিভিয়াস স্টাডিজ। তো সেম প্রসেস, এই ডকুমেন্টস গুলো সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনাকে কিন্তু ট্রু কপি করতে হবে, ভেরিফাই করতে হবে বাংলাদেশের যে 5টা স্টেপ আমি বলেছিলাম সেখান থেকে। ইন্টারভিউ হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো অফিসিয়াল একটা, এখানে ইন্টারভিউটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আনঅফিসিয়াল, একটা হচ্ছে অফিসিয়াল। তো প্রফেসর যদি চায় তখন ও কিন্তু আনঅফিসিয়ালি, যেটা অফিসিয়ালি কাউন্ট হবে না। অফিসিয়ালি আর&ডি টিম আছে, ইউনিভার্সিটির কিন্তু রিক্রুটিং টিম আছে, ওরা কিন্তু রিক্রুট করে। ওরা কয়েকজন প্রফেসরকে ইনভাইট করে, ওরাও থাকে। তারপর সেখানে অফিসিয়ালি ই হয়, ইন্টারভিউ হয়। সেই ইন্টারভিউতে কিন্তু নির্দিষ্ট মার্কস অ্যালোকেশন থাকে, ওই মার্কস পেতে হয়। মার্কস সম্পর্কে আমি একটু পরে বলবো। আর আনঅফিসিয়াল ব্যাপারটা হচ্ছে পুরোপুরি প্রফেসরের উপর নির্ভর করে। প্রফেসর যদি চায় সে একবারও হতে পারে আর 5বারও হতে পারে। তো এটা ডিপেন্ড করে। অ্যাপ্লাই অনলাইন, আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আর আরেকটা ব্যাপার, সেখানে হচ্ছে মাস্টার্স এর অ্যাবস্ট্রাক্ট চাইতে পারে অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের সময়। তো এটা স্ক্রিনশট দিয়ে আপনি আপলোড করে দিলেন। অ্যাপ্লিকেশন ফি থাকে, আর প্রুফ অফ ফান্ডিং অর স্কলারশিপ ফর টিউশন অ্যান্ড লিভিং এক্সপেন্স। তো পিএইচডির ক্ষেত্রে আপনি যদি স্কলারশিপ পান, তাহলে কিন্তু বিসি অ্যাপ্লিকেশনের সময় আপনার সেই স্কলারশিপ ডকুমেন্টস বা সার্টিফিকেটটা দেখাতে হবে। তাহলে আর এক্ষেত্রে কিন্তু আপনার ওই যে স্পন্সরের যে ব্যাংক স্টেটমেন্ট, সেই ব্যাপারগুলো এখানে আর দেখাতে হবে না। তো পিএইচডি ক্ষেত্রে ভিসা প্রসেসিং টাইমটা অনেক সহজ, মানে অনেক কম সময় হয়ে যায়। এটা 15 দিন থেকে, কারো কারো ক্ষেত্রে আবার বেশি সময় লাগে, কারো কারো ক্ষেত্রে 2 মাস 3 মাসও লেগে যেতে পারে। এটা নির্ভর করে ওদের পলিসির উপরে। কেউ কেউ 15 দিনও পেয়েছে, 2 সপ্তাহ পেয়েছে, আমি জানি। তো কারো ক্ষেত্রে আবার 3 মাস 3.5 মাসের সময় লেগেছে। কিন্তু সাধারণত যারা পিএইচডি স্কলারশিপ পেয়ে যায়, কারণ পিএইচডি ক্ষেত্রে কিন্তু আপনি আগে স্কলারশিপ পাচ্ছেন, কিন্তু ব্যাচেলর মাস্টার্স এর ক্ষেত্রে আপনি আগে এডমিশন নিচ্ছেন, তারপর ভিসা অ্যাপ্লিকেশন করছেন, স্কলারশিপটা আগে পাচ্ছেন না। তার মানে ব্যাচেলর এবং মাস্টার্স এর ক্ষেত্রে ভিসা রেশিওটা অনেক কম, মানে শতকরা খুব কম লোকজনকে ওরা দিয়ে থাকেন। কিন্তু পিএইচডির ক্ষেত্রে 99% ক্ষেত্রেই আপনি পাবেন, কারণ আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আছে। ওরা চেক করবে যে আপনি তো স্কলারশিপ পাচ্ছেন, তাহলে ওরা, আমি বলবো 100%, আমি যতজনকে জানি কেউ পিএইচডি তে অ্যাপ্লাই করে, মানে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করে, কেউ কারো রিজেক্ট হয়েছে এরকম শুনিনি। 100% অ্যাকসেপ্টেন্স রেট।
পিএইচডি ক্ষেত্রে। আরো কিছু ব্যাপার ইন্টারভিউতে যাওয়ার আগে, যেমন ইতালিতে যেহেতু ব্যুরোক্রেসি অনেক স্লো, এখানে এসে কিন্তু অনেকে থাকতে চায় না যারা পিএইচডির জন্য আসেন বা রিসার্চার, তারা এক মুভ করেন, অথবা অনেকটা সময় লাগে এখানে সবকিছু প্রসেস হতে, রিকমেন্ডস হতে, যার কারণে পিএইচডি স্টুডেন্টরা এখানে আসেন, আছে অনেক, তারপর অনেক কম্পিটিটিভ কিন্তু কম। আমি বলবো যে অন্যান্য কান্ট্রি থেকে এখানে পিএইচডি তে যদি তার স্কিল থাকে এখানে আসাটা অনেক সহজ, তার অপরচুনিটি থাকলে এখানে আসাটা সহজ। ইন্টারভিউ যখন হবে আপনাকে অবশ্যই একটা পিপিটি অর্গানাইজ করতে হবে, পিপিটি স্লাইড বানাতে হবে। তো সেক্ষেত্রে এই কয়টা পয়েন্ট আমি হাইলাইট করেছি, যেমন আপনার পিপিটিটা কনসাইজ বা প্রিসাইজ হতে হবে, 5 থেকে 10 পেজ। অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি আপনাকে উল্লেখ করে দেবে যে 5 পেজের ভিতরে হতে হবে, তার বেশি হওয়া যাবে না। কিন্তু 5 পেজ বললেও আপনি 7 পেজ হতেই পারে, অথবা শুরু এবং শেষ বাদ দিলে 5 পেজ কাউন্ট করতে পারেন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, আর যদি পরে আপনাকে করতে হবে। স্টার্ট উইথ ব্রিফ ইন্ট্রোডাকশন। আপনি প্রথম, এটা আমি অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে আমি একটু বলবো পরে, যে কিভাবে আপনি অ্যারেঞ্জ করতে পারেন। আপনার যদি প্রিভিয়াস ডেটা থাকে বা কোনো সামারি, শুধু সকল ডেটা আপনার প্রেজেন্ট করার দরকার নাই, শুধু সামারি, পিক পয়েন্ট বা ফাইন্ডিংস আপনি এখানে স্লাইডে রাখতে পারেন। পাবলিশড ওয়ার্ক, এই আপনি কিছু ডেটা প্রেজেন্ট করতে পারেন আপনি যে বিষয়ে কাজ করেছেন। পাশাপাশি তাদের লিঙ্ক গুলা দিয়ে দিতে পারেন। কি কি কোশ্চেন আসতে পারে সেই ব্যাপারগুলা আগে একটু চিন্তা করে রাখবেন। আর একটা ব্যাপার হচ্ছে স্লাইডে সেই বিষয়গুলোই রাখবেন যেগুলো আপনি এক্সপার্ট, কারণ ওই বিষয় সম্পর্কেই কোশ্চেন করবে। এখন আসি যে ইন্টারভিউটা টোটাল কত মার্কস থাকে আর কি, আপনার ইভ্যালুয়েশন প্রসেস। এই ইভ্যালুয়েশন যখন হবে তখন টোটাল আপনি 100 মার্কস থাকবে, যার ভিতরে 60 হচ্ছে ডকুমেন্টস এর জন্য। আপনি যে কভার লেটার, সিভি এবং সার্টিফিকেট গুলা দিয়েছেন সেগুলা ওরা ইভ্যালুয়েশন করবে, তার উপরে বেস করে ওরা আপনাকে মার্কস দিবেন। 5 মার্ক হচ্ছে 40, অর্থাৎ 40+। যদি আপনি পান তার মানে আপনি পাস 60-এর ভিতরে। আর ইন্টারভিউর জন্য 40 মার্কস, এবং 5 মার্ক হচ্ছে 28, অর্থাৎ 28+ যদি পান আপনি পাস। এই 40 মার্ক যদি আপনি না পান তাহলে কিন্তু আপনি ইন্টারভিউতে কল পাবেন না। 40+, যদি না পান, অর্থাৎ আপনাকে এটা একটা রিকোয়ারমেন্টস, ফার্স্ট 40 মার্ক আপনি পেলেন, তারপর ইন্টারভিউতে কল পেলেন। এখন ধরেন যেহেতু ইন্টারভিউ সম্পর্কে আমি বলেছি, আমি চাচ্ছি যে আমার আমি যে স্লাইডটা করেছিলাম আমার জন্য আমার ইন্টারভিউতে, সেটা শেয়ার করতে, তাহলে তাদের জন্য সহজ হতো বোঝার জন্য যে এটা কেমন হতে পারে। ইন্টারভিউর আপনার পিপিটি অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে এটা আমার স্লাইড ছিল। তো এটা ফার্স্ট পেজ, অর্থাৎ আপনার ব্রিফ ইন্ট্রোডাকশন, আপনার ক্যারিয়ার হিস্টোরি সম্পর্কে আপনি কিছু এখানে ইনক্লুড করলেন। তারপরে আপনার রিসেন্ট পাবলিশড ওয়ার্ক এর টাইটেল, লিংক বা সাইটেশন বা লিংক আকারে এরকম দিতে পারেন। তারপর আপনার কাজগুলো আপনি দেখাতে পারেন। তো আমি এখানে যেহেতু 5 পেজের ভিতরে শেষ করতে হবে, আমি কিন্তু খুব স্পেস পাইনি। একটা স্লাইডের ভিতরে আমার অনেক অনেক ডেটা আমাকে দেখাতে হয়েছে, পাশাপাশি আমি খুব বেশি ইন্ট্রোডাকশন বা হচ্ছে মেথোডোলজি, হাইপোথিসিস বা রিসার্চ, কি বলে ওটাকে, রিসার্চ গ্যাপ বা আদার্স বিষয়গুলো কিন্তু আমি কিছু এখানে অ্যাড করতে পারিনি, শুধু হচ্ছে ফাইনাল ডেটাগুলো আমি অ্যাড করেছি। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে রিসার্চ প্ল্যান, অ্যাক্টিভিটি প্ল্যান, আপনার 3 ইয়ার্স হতে পারে সেটা। এখানে আমি 3 বছরের একটা রিসার্চ প্ল্যান কিন্তু ওদেরকে দেখিয়েছিলাম, যে আমি এটা ফার্স্ট ইয়ার এগুলো করবো, সেকেন্ড ইয়ার এগুলো করবো, থার্ড ইয়ার এগুলো করবো। এটা ইম্পর্টেন্ট। আপনার পিএইচডি যেখানেই আপনি অ্যাপ্লাই করেন, ইতালি ক্ষেত্রে আমি বলবো না যে ইতালিতে হলেই আপনি এটা করবেন, ইউএসএ, কানাডা অথবা যে কোনো কান্ট্রিতে আপনি যদি একটা প্ল্যান থাকে, তার মানে আপনার পটেনশিয়াল সুপারভাইজার সে ভেবে নিবে যে হ্যাঁ আপনি স্টাডি করেছেন, আপনার একটা ডিটেইলড প্ল্যান আছে যে আপনি এগুলো করতে চাচ্ছেন। তো এটা একটা পজিটিভ এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেক্ষেত্রে পাঁচটা স্লাইড কিন্তু আমার শেষ, তারপরে যদি কিছু বিষয়ে কোশ্চেন আসতে পারে সেজন্য আপনি অ্যাড করে দিতে পারেন শেষে। এবং সর্বশেষে আমি যেটা দেখাতে চাচ্ছি যে আপনার রিসার্চ প্ল্যানটা আরো যদি অ্যাট্রাকটিভ ওয়েতে প্রেজেন্ট করতে চান, তাহলে বার চার্ট করতে পারেন। বার চার্টের মাধ্যমে আপনি দেখাতে পারেন যে এটা হচ্ছে ফার্স্ট ইয়ার,
আমি যদি ভুল না করে থাকি, হ্যাঁ, এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এবং আমি কোনটায় কত সময় নিব সেটা বার চার্টের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছিলাম যে এটা সরি, এটা 12 মান্থের একটা প্ল্যান ছিল আমার। মানে এরকমও আপনারা দেখাতে পারেন। প্রথম ফেজ 12 মান্থের, এটা হচ্ছে প্রথম ফেজ, এটা হচ্ছে দ্বিতীয় ফেজ, আর তারপরে 3 নম্বর অপশনটা হচ্ছে থার্ড ফেজ, অর্থাৎ তৃতীয় যে 4 মাস, লাস্ট বছরের যে লাস্ট 4 মাস, সেই 4 মাসে আমি কি করব সেগুলা কোনটা কখন করব সে সম্পর্কে আমি বার চার্টের মাধ্যমে এটা দেখিয়ে দিয়েছিলাম। তো আপনারা ক্রিয়েটিভ হতে চাইলে ক্রিয়েটিভের শেষ নেই। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার যে ডকুমেন্টস গুলো লাগবে অলমোস্ট সেম, মাস্টার্স এবং ব্যাচেলারের জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে অলমোস্ট সেম ডকুমেন্টস গুলাই আপনার লাগবে এখানে। শুধু ফাইন্যান্সিয়াল মিনস বা স্পন্সর্স যে ব্যাংক স্টেটমেন্ট গুলো আপনার লাগবে না। এক্ষেত্রে অনেক ঝামেলা থেকে আপনি বেঁচে গেলেন। আর হেলথ ইন্স্যুরেন্সটা দরকার নেই। হেলথ ইন্স্যুরেন্স যদি দরকার হয় বিএসএফ, বিএফএস গ্লোবাল অনেক ক্ষেত্রে ওরা চাইতে পারে, যদিও দরকার নেই তারপরও চায় অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি পুরো 1 বছরের জন্য না নিয়ে 1 থেকে 3 মাস একটা হেলথ ইন্স্যুরেন্স নিতে পারেন ইন্টারন্যাশনাল যে প্রোভাইডার আছে ওদের থেকে। কারণ আমি ইন্টারন্যাশনাল প্রোভাইডারদেরকে মানে অগ্রাধিকার দেই, কারণ ওরা কিন্তু ব্যাক দেয়। যদি আপনার ইনকেস মাস্টার্স ক্ষেত্রে বা ব্যাচেলার ক্ষেত্রে যদি কোনো কারণে ভিসা রিজেক্ট হয়, ওরা ওটা ব্যাক করে। আপনার রিজেকশন যে লেটারটা আছে সেটা দিয়ে আবার যদি সাবমিট করেন, তাহলে ওরা আপনি যে টাকাটা দিয়ে হেলথ ইন্স্যুরেন্স কিনেছেন ওই টাকাটা ওরা আবার ব্যাক করে। কিন্তু বাংলাদেশি কোনো অর্গানাইজেশন সেটা কিন্তু করেন, এটা রিফান্ডেবল। আর বাংলাদেশি যে হেলথ ইন্স্যুরেন্স গুলো আছে সেগুলো আগে বলেছে যেগুলো কভার করে না। এখানে এসে আপনি একটা ঔষধ কিনবেন, মেডিসিন এখানে খুব এক্সপেন্সিভ, একটা টেস্ট করাতে হবে, হসপিটালে যাবেন, এটা কভার করবে না অনেক ক্ষেত্রে এবং অনেক প্রসেসের ভিতরে দিয়ে যেতে হবে। কিন্তু এখানে যদি একটা হেলথ ইন্স্যুরেন্স কার্ড থাকে, আপনার কার্ডটা দিবেন, ওরা অনলাইনে দেখবে, সাথে সাথে আপনি সবকিছু করতে পারবেন। প্রোস প্রোস এন্ড কনস। প্রথম আসছে পিএইচডি ফান্ড। ফান্ড এটা নির্ভর করে ইন্ডাস্ট্রিয়াল, আপনার পিএইচডিটা ন্যাশনাল পিএইচডি নাকি ইন্ডাস্ট্রিয়াল পিএইচডি না ইউনিভার্সিটি পিএইচডি, তার উপর নির্ভর করে। ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল পিএইচডি হায়ার স্যালারি দেয়। আবার যদি সেটা আপনি যদি কোনো ইনস্টিটিউশনে আসেন, যেটা আগেই বলেছি, রিসার্চ ইনস্টিটিউশনে আসেন, সেক্ষেত্রে আপনার স্যালারিটা হাই হতে পারে। তো বাৎসরিক সাধারণত 16 থেকে 18,000 ইউরোস এরকম একটা স্যালারি দেওয়া হয় যার পিএইচডি সিকার আছেন, আপনার পিএইচডি রিসার্চার হিসেবে আসছেন তাদের জন্য। আর ফ্রেন্ডলি কালচার বলতে চেয়েছিলাম, আমার আগেই বলেছি, নো টিউশন ফি। পিএইচডির ক্ষেত্রে আপনাকে কোনো টিউশন ফি দিতে হবে না, শুধু ট্যাক্স, যেটা 160 ইউরোর মতো। স্টিল যদি কনস সম্পর্কে বলতে চাই, স্লো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, খুবই স্লো। এখানে আপনি একটু যদি বাসা নিতে চান, ধরুন আপনার ফ্যামিলি যদি নিয়ে আসতে চান এখানে, আপনার ডিপেন্ডেন্ট হিসেবে যদি নিয়ে আসতে চান, সেক্ষেত্রে অনেকগুলো রিকোয়ারমেন্টস। আপনার একটা সুইটেবল বাসা নিতে হবে, মানে আপনি যে বাসাটায় থাকবেন সেই বাসা ফ্যামিলির জন্য উপযোগী কিনা সেটা কিন্তু গভর্নমেন্ট অথরিটি এসে চেক করবে, তারা একটা সার্টিফিকেট দিবে। তারপরে ওনারের থেকে একটা সার্টিফিকেট নিতে হবে। তারপরে এখানে লোকাল মিউনিসিপ্যালিটি বা অথরিটির কাছে আপনার অ্যাপ্লাই করতে হবে, তারা একটা সার্টিফিকেট ইস্যু করবে। তো এই প্রসেস গুলো হতে হতে 6 মাস থেকে 1 বছর লেগে যায়। আর একটা বাসা, এরকম একটা মানে সুইটেবল বাসা খুঁজে পেতেও 6 মাস চলে যায়, বাসা পাওয়া যায় না সহজে, খুবই ক্রাইসিস বাসা। তো ওই ডকুমেন্টস ইস্যু হতে অনেক সময় লেগে যায়। আর তারপরে রেসিডেন্স পারমিটের কথা বললাম, এটা পেতে আপনার 6 মাস থেকে 8 মাস লেগে যেতে পারে। তো রেসিডেন্স পারমিট যদি না পান, আপনি এখানে কার্তা দিয়ে মানে আইডেন্টি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো সেগুলো যদি রেসিডেন্স বা আইডেন্টিটি কার্ড যদি না থাকে, আপনার ডিপেন্ডেন্ট হিসাবে ওয়াইফ বা আপনার চিলড্রেন কিন্তু আসতে পারবে না। হ্যাঁ, ওই ডকুমেন্টস গুলো লাগবে। তো পিএইচডি লাইফ দেখা যায় শেষ হয়ে গেল, বা অর্ধেক শেষ। তখন আপনার ফ্যামিলি যদি সবকিছু ঠিকভাবে চলে, তখন হয়তো বা আসতে পারবে এরকম। তো এরকম একটা প্রিপারেশন যারা আসতে চাচ্ছেন, যে ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো যে সময় লাগবে, 1 থেকে 1.5 বছর লেগে যাবে। এক্ষেত্রে কোরিয়া, জাপান,
অনেক ফাস্ট। আপনার যদি পিএইচডি থাকে, পিএইচডি স্কলারশিপ থাকে, সেক্ষেত্রে খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। এটা যদি সব ডকুমেন্টস রেডি থাকে 2 সপ্তাহ ভিসা দিয়ে দিবে। সব ডকুমেন্টস রেডি করতে খুব একটা সময় লাগবে না, 3 মাস থেকে 6 মাস। ওয়েল অর্গানাইজড পিএইচডি, ইতালিয়ান পিএইচডি আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে খুবই অর্গানাইজড। কোর্স ওয়ার্ক থাকে এখানে, কোর্স ওয়ার্ক খুবই সহজ। এখানে ক্লাস যদি অ্যাটেন্ড নাও করেন, অনেক সময় 5 মার্ক দিয়ে দেখেন। তো টোটাল 140 ঘন্টা কোর্স ওয়ার্ক থাকে, যার ভিতরে 100 আওয়ার্স, 100 ঘন্টা হচ্ছে আপনার হার্ড স্কিলস, যা তার মানে হচ্ছে আপনাকে ফিজিক্যালি ক্লাসগুলো করতে হবে। আর 40 আওয়ার্স হচ্ছে সফট স্কিল, অর্থাৎ এগুলো অনলাইন হয়। অনলাইন, এটা আপনার কোর্সের সাথে রিলেটেড না। এখানে আপনাকে শিখাবে কিভাবে আপনি সিভি বানাবেন, কিভাবে আপনি যদি বিজনেস বা কি বলে ওটাকে, অন্যান্য যে কমন সাবজেক্ট গুলা, কিভাবে কমিউনিকেশন বাড়াবেন, কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, সেই রিলেটেড সাবজেক্ট গুলা থাকে এই 40 আওয়ারে, যেটা ম্যাক্সিমাম অনলাইন হয়। ফরেন ট্রেনিং থাকে আপনার 6 মাস, মিনিমাম 6 মাস, ম্যাক্সিমাম 1 বছর। অন্য যে কোনো একটা দেশে আপনাকে যে ফরেন ট্রেনিং এ কিংবা অন্য ল্যাবরেটরিতে, অন্য ইউনিভার্সিটির আন্ডারে আপনাকে কাজ করতে হবে। এটা পিএইচডি রিকোয়ারমেন্টস, এটা আপনাকে ফুলফিল করতে হবে। ওকে, বলতেছিলাম ফরেন ট্রেনিং, তারপর আছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। অর্থাৎ অনেক অনেক পিএইচডি রিকোয়ারমেন্টস থাকে, মিনিমাম 6 মাস থেকে 1 বছর আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে হয়। আর অনেক কোলাবোরেশন এনভায়রনমেন্ট থাকে, কোলাবোরেশন করা যায়।